মহসিন খান্না ছিলেন 3 ভাই। তিনি সবার বড়। দিনের বেশিরভাগ সময়ই আনন্দে থাকতেই পছন্দ করতেন তিনি। তার মতো প্রাণবন্ত মানুষের এমন মর্মান্তিক ঘটনায় অবাক আত্মীয় স্বজন ও নিকটজনেরা। তার ছোট ভাই আরিফ খান ও লিপু খান। লিপু খান বলেন, আমার ভাই ছিলেন পারিবারিকভাবে হিরো। আমাদের শৈশবে তাকে সবাই অনুসরণ করত। তার জন্ম কুমিল্লায়। তারপর 1980 সালের দিকে আমাদের পুরো পরিবার ঢাকায় চলে আসে। সবাই মিলে থাকতাম ঢাকার গ্রিন রোডে। সেখানে থাকার সময়ে বড় 2 ভাই বিয়ে করেন। পরিবার বড় হয়, আস্তে ধীরে আলাদা হয়ে যায় সবাই। তবে যে কোনো ঈদে বা উৎসবে সবাই এক হতাম, হই হুল্লোড় করতাম। এগুলোর উৎস ছিলেন বড় ভাই মহসিন খান। মহসিন খানের বাবা আবু তাহের ব্যবসায়ী ছিলেন। তার পথ ধরেই 3 সন্তানও ব্যবসায়ী। বাবা বেঁচে আছেন, মা নেই। বাবা থাকেন তার ছোট ভাই লিপু খানের সাথে। লিপু বলেন, একটা সময় আমার ভাই ব্যবসায়িকভাবে খুব সফল ছিলেন। যখন রাস্তায় বের হতেন 3-4টা গাড়ির বহর নিয়ে বের হতেন। তার চলাফেরাই ছিল হিরোর মতো। মারা যাওয়ার 3 দিন আগেও আমি আর ভাইয়া একসঙ্গে ডিসি অফিসে গিয়ে পিস্তলের লাইসেন্স রিনিউ করে এসেছি। কখনো কি ভেবেছি সে পিস্তল দিয়ে ভাই নিজেকে হত্যা করবেন? মহসিন খান খুব ঘুরতে পছন্দ করতেন। সুযোগ পেলে দেশে ও দেশের বাইরে বেড়াতে যেতেন। গত 2 বছরের করোনায় সেই সুযোগটাও কমে এসেছিল। তবুও কিছুদিন আগে জামাই রিয়াজ, মেয়ে টিনা ও নাতনির সঙ্গে ঘুরে এসেছেন। সেই ঘটনা উল্লেখ করে লিপু খান বলেন, ভাইয়া একা থাকেন বলে তার বাসায় খুব বেশি যাওয়া হতো না। তবে দেখা হতো প্রায় দিনেই। আমরা বাইরে দেখা করতাম, গল্প করতাম। বাসার সঙ্গে একটু অভিমান ছিল, কারণ আমাদের সব সম্পত্তি ব্যাংকের কাছে মর্টগেজ দেয়া। সেখান থেকে ভাইয়া তার সম্পত্তি বুঝে চেয়েছিলেন, কিন্তু সেটা তো কখনোই সম্ভব না। তাছাড়া বাবার শরীরও ভালো না। বড় সন্তানের এমন মৃত্যুর খবর শুনে তিনি নির্বাক হয়ে গেছে, কোনো কথাই বলেন নাই। লিপু বলেন, ভাইয়ার বাসায় রান্না হতো না, তিনি বাইরে খেতেন। ফুড পান্ডায় অর্ডার করে খাবার আনতেন, অথবা আমার বাসা থেকে আসতো। তিনি গরুর সিনার মাংস খেতে খুব পছন্দ করতেন। কয়েকদিন আগে বড় একটা বক্সে রান্না করা সিনার মাংস দিয়ে গেছি। পুরোটা শেষ করতে পারেননি, এখনো সেটা ফ্রিজে আছে। বলতে বলতে কেঁদে ফেলেন লিপু খান। ব্যবসায়ী আবু মহসিন খানের শেষ দিনগুলো কাটছিল নিঃসঙ্গতায়। ধন সম্পদ সচ্ছলতার অভাব না থাকলেও বন্ধু পরিজন ছাড়াই একাকিত্বের জীবন কাটছিল তার। আবু মহসিন খান মাঝে মাঝে বাসা থেকে বেরিয়ে হাঁটতে বের হতেন। একাই যেতেন জুতায় কালি করাতে। এমনকি বাসায় রান্নাও হতো না। খাবার কিনতে বাইরে যেতেন, কিংবা ফুড পান্ডায় অর্ডার দিয়ে খাবার আনতেন। মাঝে মাঝে বাসার সামনে দিয়ে একাই ঘুরে বেড়াতেন আবু মহসিন খান। যে ভবনে থাকতেন তার পাশের চায়ের দোকানে এভাবেই চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের শেষ জীবনের একাকিত্বের বর্ণনা দেন। ফেসবুক লাইভে বাবা মা সন্তান সবার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ করে যান আবু মহসিন খান। এতদিন কারো খোঁজ না মিললেও মৃত্যুর পর তাকে এক নজর দেখতে আত্মীয় স্বজনের ভিড় দেখা যায় মহসিনের বাড়িতে। মরদেহ দেখতে আসেন 82 বছর বয়সী মহসিনের বাবাও। তাকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেখানে দেখা যায় তার ছোট 2 ভাইকেও। মহসিনের প্রতিবেশীরা জানান, আসা যাওয়ার পথে সঙ্গে দেখা হলে কুশল বিনিময় হতো। তাকে দেখে তার কখনো মনে হয়নি নিজের জীবন কেড়ে নেওয়ার মতো বিষণ্ণতায় ভুগছেন তিনি। মহসিন খানের জামাতা চিত্রনায়ক রিয়াজ বলেন, আমরাই খাবার পাঠাতাম। এছাড়া তিনি বাইরে থেকে খাবার অর্ডার করে আনতেন। কতদিন আগে থেকে ক্যান্সার সেটা মনে করতে পারছি না, তবে বছর 2 আগে তার অপারেশন করা হয় ক্যান্সারের। আমাদের সঙ্গে থাকার জন্য অনেকবার বলেছি, তবে তিনি থাকেননি। মহসিন খানের ছোট ভাই আবু হাসান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান লিপু বলেন, ওনার একাকিত্ব ওনাকে খেয়ে ফেলেছে। মানুষ একা বাঁচতে পারে না। একটা মানুষ 3 থেকে 4 বছর একটা ফ্ল্যাটে একা থাকেন। তার ওয়াইফ, ছেলে দেশের বাইরে। উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, ওনার অপারেশনও হয়েছে। তিনি বলেন, আমাদের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল।
কারণ উনি দেশের বাইরে বেশি ছিলেন। আপনার সঙ্গে আমার গ্যাপ থাকলে আপনার কিছুই আমি জানতে পারবো না। ওনার সঙ্গে আমাদের 8 বছরের একটা গ্যাপ ছিল। মাঝে মধ্যে কথা হতে, কিন্তু ওরকম যে সবকিছু শেয়ার করবে সেই সুযোগ ছিল না। গ্যাপ হয়ে গেলে শেয়ার করার অবস্থাটা থাকে না। ওনার ক্লোজ ছিল ওনার ছেলে মেয়ে। মেয়ের হাজবেন্ড কতটা ক্লোজ ছিল আমি জানি না। মেয়ের হাজবেন্ডের সঙ্গে তো আর এত কিছু শেয়ার করা যাবে না। আপনি আপনার সন্তানের সঙ্গে যেভাবে সবকিছু শেয়ার করতে পারবেন, অন্যদের সঙ্গে পারবেন না। বাবাও বেঁচে আছেন, বাবা স্ট্রোক করা রোগী। ওনাকে ঘটনা জানানোর আগে প্রেসার সুগার লেভেল মেপে জানাতে হয়েছে। ওনাকে জানানোটাই অনেক কষ্ট হয়েছে। নিদারুণ কষ্ট বুকে নিয়ে নিজের গুলি দিয়ে পৃথিবীর মায়া ছেড়ে যাওয়া ব্যবসায়ী আবু মহসিনের মৃত্যু নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ফেসবুকে লাইভের সময় বাংলাদেশের জরুরি সেবা 999-এর মাধ্যমে তাকে বাঁচানো যেত কিনা সে প্রশ্ন উঠেছে। 58 বছর বয়সী আবু মহসিন খান প্রায় 17 মিনিট ধরে ফেসবুক লাইভে তার কষ্টের কথা বলেছে। দীর্ঘ সময় তার জীবনের না পাওয়া বেদনার কথা বলেছে। ঠিক সেই সময় অসংখ্য মানুষ সে লাইভ দেখছেন। লাইভে নিজের জীবন কেড়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন কয়েকবার। ঠিক সেই সময় জরুরি সেবা 999 নম্বরে একটি কলও এসেছিল বলে জানিয়েছে পুলিশ। কিন্তু এরপরও কেন তাকে বাঁচানো গেল না সে নিয়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন এই মৃত্যুর ঠেকানো যেত কিনা। তার এভাবে আত্মহননের পথ বেছে নেওয়া অনেকে মেনে নিতে পারছেন না। বিশ্বের অন্যান্য দেশে জরুরি সেবায় কল দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়, তবে বাংলাদেশে কেন সম্ভব হলো না? ভিডিওটিতে দেখা যায় দীর্ঘক্ষণ নিজের জীবনের হতাশার কথা বলেন আবু মহসিন। লাইভের 10 মিনিটের মাথায় আবু মহসিন খান বলেছেন এই পৃথিবীতে তার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। তার কিছুক্ষণ পরে অর্থাৎ লাইভের 12 মিনিটের মাথায় তার অস্ত্রের লাইসেন্স প্রদর্শন করেন মহসিন। অর্থাৎ দীর্ঘক্ষণ লাইভে ছিলেন তিনি, কিন্তু এরপরও তাকে বাঁচানো গেল না। বিবিসি বাংলা জানিয়েছে রাত 9টা 6 মিনিটে জরুরি সেবায় সাহায্য চেয়ে একটি কল আসে। যিনি কলটি করেছেন তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন এবং ঢাকার বনশ্রী এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন। এরপরে কলটিতে সাড়া দিয়ে কয়েক মিনিট, সর্বোচ্চ 3-4 মিনিটের মধ্যে ধানমন্ডি থানায় কলারের সাথে কথা বলিয়ে দেয় জরুরি সেবা বিভাগ। আর এভাবেই নাকি বাংলাদেশের জরুরি সেবায় কাজ হয়। পুলিশের দাবি ফেসবুক লাইভ শুরু হওয়ার কত মিনিটের মাথায় 999 নম্বরে ফোন কল যায় তা স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে সবচেয়ে আগে ঘটনাস্থলে গিয়েছিলেন ধানমন্ডি থানার উপ পুলিশ পরিদর্শক দেবলাল সরকার। বিশ্লেষকরা বলছেন বাইরের দেশে বিভিন্ন শহরে যাচাই করে দেখা হয় জরুরি সেবা বিভাগে কল আসার পর সাহায্য পৌঁছাতে কতক্ষণ লাগে, সেই সময়টুকু কমানো যায় কিনা। এইসব বিষয় হয়তো এখন আমাদেরও যাচাই করার সময় এসেছে। ফেসবুকে লাইভে ব্যবসায়ী আবু মহসিন খানের গুলির ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ। আপাতত আত্মহত্যা বলা হলেও যেসব কারণে তিনি নিজের জীবন কেড়ে নিতে বাধ্য হয়েছেন সেসব খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে এই বিষয়ে আইনগত ব্যবস্থার কথা ভাবছে নিরাপত্তা বাহিনী। মহসিন অনেকের মাধ্যমে প্রতারিত হয়েছেন। অনেকের কাছে তার মোটা অঙ্কের টাকা পাওনা ছিল। এসব টাকা উঠাতে না পারার কারণে ছেলে মেয়েদের চাহিদা মতো টাকা পয়সা দিতে পারতেন না। এ কারণে ছেলে মেয়েদের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটাই তার আত্মহত্যার মূল কারণ। তবে এটি নিছক আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় মহসিন যাদের মাধ্যমে প্রতারিত হয়েছেন তাদের খুঁজে বের করা হবে। এর আগে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হবে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান জানান, আমরা ওই ভবন থেকে যেসব সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেছি সেগুলো বিশ্লেষণ করছি। ঘটনার আগে ওই বাসায় কেউ প্রবেশ করেছিল কিনা তা খতিয়ে দেখছি। আপাত দৃষ্টিতে এটি আত্মহত্যা বলে মনে হলেও এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা বের করার চেষ্টা করছি। তার সঙ্গে আর্থিক লেনদেনে কারা কারা জড়িত ছিল তাদেরও আমরা খুঁজে বের করব।
মহসিন ফেসবুক লাইভে যে দুজনের মাধ্যমে প্রতারিত হয়েছেন বলে নাম উল্লেখ করেছেন, এখনো আমরা তাদের হদিস পাইনি। মহসিনের বাসা থেকে যে নামের তালিকা পেয়েছি সেগুলো যাচাই করে দেখছি। এখন এই বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। আমরা সবকিছু বিশ্লেষণ করছি। বাসা থেকে উদ্ধার হওয়া নোটবুক, মোবাইল ফোন, ফিঙ্গারপ্রিন্ট আইডি ল্যাবে পাঠিয়েছি। অস্ত্র ও গুলির খোসা ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠিয়েছি। এসব পরীক্ষার রিপোর্ট এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে চূড়ান্ত মন্তব্য করা যাবে।